ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেল জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। আমরা এর আগে 31টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 32 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তোমাদের পরীক্ষাতে যেমন 25টি প্রশ্ন আসে, একই রকম 25টি প্রশ্ন আমরা এখানে আলোচনা করি। প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলি কি আছে দেখা যাক। আজকের প্রথম প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 23 জানুয়ারি 1565 সালে আলিয়ারাম রায়কে পরাজিত করার জন্য বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সুলতানদের মধ্যে জলপথে একটি যুদ্ধ হয়েছিল। সেটি হয়েছিল তালিকোটা নামক স্থানে, যেটি বিজাপুর শহর থেকে 80 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। এই তালিকোটাতে যুদ্ধ হয়েছিল বলে এটার নাম তালিকোটার যুদ্ধ। আলিয়ারাম রায় হচ্ছেন তৎকালীন বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট ছিলেন সদাশিব রায়। এই সদাশিব রায়ের শ্বশুর হচ্ছেন আলিয়ারাম রায়। মূলত আলিয়ারাম রায়ের হাতেই বিজয়নগর সাম্রাজ্য চলত। সদাশিব রায় ছিলেন নামমাত্র শাসক। এই যুদ্ধে বিজয়নগর বাহিনী জয়লাভ করলেও সেনাবাহিনীর দুজন মুসলিম কমান্ডার ছিলেন গিলানি ভাই। এই গিলানি ভাইয়েরা মুসলিমদের পক্ষ অবলম্বন করে নেয়। এর ফলে যুদ্ধের মোড় ঘুরে যায় এবং আলিয়ারাম রায় হেরে যান। এই তালিকোটার যুদ্ধ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, কারণ তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের আস্তে আস্তে পতন দেখা গিয়েছিল। ঠিক আছে, এই বিজয়নগর সাম্রাজ্য, যেটা কর্ণাটক সাম্রাজ্য বলা হয়, এটি দক্ষিণ ভারতে একটি শক্তিশালী হিন্দু সাম্রাজ্য ছিল। এটি প্রতিষ্ঠা করেছিলেন 1336 খ্রিস্টাব্দে হরিহর ও বুক্কা। পরীক্ষাতে প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল বর্তমানে যেটি হাম্পি, তার নাম ছিল, পূর্ব নাম ছিল বিজয়নগর। এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট বলা হয় তাহলে তিনি হচ্ছেন কৃষ্ণদেব রায়। এই বিজয়নগর সাম্রাজ্যে দুটি বিখ্যাত স্থাপত্য হচ্ছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিরূপাক্ষ মন্দির, আর এটা হচ্ছে হাম্পির বিঠ্ঠল মন্দির। এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, তাহলে প্রতিটি জিনিস তোমরা খাতায় লিখে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। চলো 2 নম্বর কি আছে দেখি। সংবিধানের কোন ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি ক্যাগ নিযুক্ত করেন? ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, আমি এর আগে বলেছি। তো ক্যাগ নিযুক্ত করেন ভারতের রাষ্ট্রপতি, কারণ ক্যাগ একটি সাংবিধানিক পদ এবং তিনি 148 ধারার অধীনে এই ক্যাগকে নিযুক্ত করেন। ক্যাগের কাজ কি? ক্যাগের কাজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে আয় ও ব্যয় তার হিসাব পরীক্ষা করা এবং সেই হিসাব দেখে ভারতের সংসদে সেটা পেশ করা। তারপর সংসদে যে প্যাক কমিটি আছে, পিএসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার আয় ব্যয়টা আবার নিরীক্ষণ করে। ভারতের সরকারি তহবিল এবং সম্পত্তির অভিভাবক হিসেবে কাজ করে ক্যাগ। সরকারের সমস্ত আর্থিক বিষয়ে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে ক্যাগ। ঠিক আছে, ক্যাগের নিয়োগ, কর্তব্য, ক্ষমতা সমস্ত কিছু 148 থেকে 151 অনুচ্ছেদের মধ্যেই দেওয়া আছে। ঠিক আছে, 3 নম্বর, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময়, যেটা 1942 সালে 8ই আগস্ট শুরু হয়েছিল, তখন ভাইসরয় ছিলেন অপশন সি লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো 1936 থেকে 1944 সাল পর্যন্ত এই পদে ছিলেন এবং তিনি এই আন্দোলনকে 1857 সালের পর সবচেয়ে গুরুতর বিদ্রোহ বলে বর্ণনা করেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে গান্ধীজি একটি বিখ্যাত উক্তি ছিল, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, অর্থাৎ ডু অর ডাই। তা পরবর্তীকালে তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলন 1945 নাগাদ শেষ হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে ক্রিপস প্রস্তাব আসে, ওয়াভেল পরিকল্পনা আসে এবং মন্ত্রী মিশন আসে এবং 1947 সালে ভারত স্বাধীন হয়ে যায়। 4 নম্বর, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে, কাঁসাই হচ্ছে কংসাবতী, মিলিত প্রবাহের নাম হচ্ছে অপশন বি হলদি নদী। এই কেলেঘাই এবং কাঁসাই দুটো এখানে এসে হলদি নদী নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, তারপর এখানে যে রূপনারায়ণ, এই রূপনারায়ণের সাথে মিশে গেছে, যে রূপনারায়ণ পূর্বে এখানে হলদি নদীর সাথে, হুগলি নদীর সাথে মিশে গিয়েছিল, এখানে মিশে গেছে। ঠিক আছে, এটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে। রূপনারায়ণ হচ্ছে দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর মিলিত প্রবাহ। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কার্যকরী হয়েছে কত সালে? ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন কার্যকর হয়েছে 1972 সালে, এবং যদি বন সংরক্ষণ আইন বলে তাহলে সেটি হবে 1980 সালে। এই দুটো মনে রাখবে এখান থেকে, তাহলে হবে। 6 নম্বর, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা যেখানে মিলিত হয়েছে তার নাম কি? ভারতের পূর্বঘাট, যেটা পূর্ব উপকূল বরাবর রয়েছে, এবং পশ্চিমঘাট, যেটা ভারতের আরব সাগর উপকূল বরাবর রয়েছে, এই দুটো যে জায়গাতে মিলিত হয়েছে সেটি হচ্ছে, এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতে মিলিত হয়েছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, নীলগিরি পর্বতটা বিস্তৃত আছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা রাজ্যে। এটা কেরালা, এটা কর্ণাটক, এটা তামিলনাড়ু, তিনটি রাজ্যে নীলগিরিটা এখানটায় বিস্তৃত আছে এই জায়গার মধ্যে। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বতমালার কথা যদি বলা হয় তাহলে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, যেটা কেরালাতে রয়েছে, এবং এই আনাইমুদি দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতমালার আরেকটি নাম হচ্ছে সহ্যাদ্রি। ঠিক আছে, পূর্বঘাট পর্বতমালা যদি বলা হয় তাহলে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগড়া কোন্ডা বা আরমাকোন্ডা,
আর এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে মহেন্দ্রগিরি বা মহেন্দ্রাদ্রি বা মলয়াদ্রি, এই নামেও ডাকা হয়। ঠিক আছে, যেটা বড় নাম সেটার অপর নামটা ছোট, যে সহ্যাদ্রি, পশ্চিমটা বড় আর পূর্বটা ছোট, এদিকে সহ্যাদ্রিটা ছোট, মলয়াদ্রিটা বড়, এরকমভাবে মনে রাখবে, মনে রাখার এটাই উপায়। ঠিক আছে, যতগুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আগেও বলেছি আজকেও বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবগুলো। 7 নম্বর, ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ক্ষেত্রফলের দিক থেকে যদি বলা হয় তাহলে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাবে অপশন বি, লাক্ষাদ্বীপ হয়ে যাবে সঠিক উত্তর। এই যে এখানে চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে লাক্ষাদ্বীপের দ্বীপগুলো আছে এখানে। মোট কেন্দ্রশাসিত অঞ্চল আছে ভারতের 8টি, আশা করি তোমরা জানো। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যদি বলে তাহলে সেটি হয়ে যাবে লাদাখ। ক্ষুদ্রতম রাজ্য যদি বলা হয় তাহলে গোয়া, এবং বৃহত্তম রাজ্য যদি বলা হয় তাহলে রাজস্থান। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো এখানে দেখো, জম্মু কাশ্মীর আছে, ঠিক আছে, এখানে আছে চণ্ডীগড়, এখানে আছে দিল্লি, 4টা হয়ে গেল। এখানে আছে দমন দিউ দাদরা নগর হাভেলি, এটা হচ্ছে 5টা হয়ে গেল, দুটো একসাথে আছে 5টা। এইটা 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 4টায় মিলে হচ্ছে পুদুচেরি, কটা হয়ে গেল? 6টা। লাক্ষাদ্বীপ একটা, 7টা, এবং আন্দামান নিকোবর আরেকটা, 8টা। মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে, এবং 28টি রাজ্য, এটা মনে রাখবি সবসময়। পশ্চিমবঙ্গের জেলা যদি বলা হয় তাহলে 23টি জেলা আছে, ঠিক আছে। 8 নম্বর, হরমুজ প্রণালী বিভক্ত করেছে ইতালি ইরাক, ইরান ও ইরাক, ইউএই ও কাতার, ইরান ও ওমান। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা ইরান, এটা হচ্ছে ইউএই, এটা হচ্ছে ওমান, আর এটা হচ্ছে হরমুজ প্রণালী। তো হরমুজ প্রণালী পৃথক করেছে ইরান এবং ওমানকে, ঠিক আছে। ইউএই আছে, যদি ইউএই বলে তাহলে ইউএই হবে, কিন্তু ইরান থাকবেই, ঠিক আছে। আরও তোমাদের যেসব প্রণালীগুলো পড়তে পারে সেগুলো তোমাদের আমি এখানে থেকে দিয়ে দিয়েছি। হরমুজ প্রণালী আমি বললাম ইরানকে ওমান এবং ইউএইর সাথে যুক্ত করেছে, ওমান পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের সাথে যুক্ত করেছে। এশিয়া আফ্রিকা মহাদেশকে বিভক্ত করেছে লোহিত সাগর এবং সুয়েজ খাল, ঠিক আছে। এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে বসফরাস প্রণালী। আফ্রিকা ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলাস্কা, সেই আলাস্কা থেকে পৃথক করেছে বেরিং প্রণালী। কার্চ প্রণালী পৃথক করেছে ক্রিমিয়া, যেটা রাশিয়া দখল করেছে ইউক্রেনের কাছ থেকে 2014 সালে, সেই ক্রিমিয়া এবং রাশিয়ার তামান উপদ্বীপ, এটাকে পৃথক করেছে কার্চ প্রণালী। মালাক্কা প্রণালী মালয় উপদ্বীপকে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে পৃথক করেছে। ডোভার প্রণালী, এটা পরীক্ষাতে এসেছে, গ্রেট ব্রিটেনকে ফ্রান্স থেকে পৃথক করেছে, ঠিক আছে। তাহলে এগুলো মনে রাখবে এবং খাতায় লিখে রাখবে। 9 নম্বর, সাত্রিয়া কোন রাজ্যের প্রচলিত নৃত্য? আমাদের যেসব ক্লাসিক্যাল ড্যান্সগুলো রয়েছে, মোট 8টি প্রধান ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে, সেগুলো হচ্ছে ভারতনাট্যম, কথাকলি, কত্থক, কুচিপুড়ি, মণিপুরি, মৈনাট্যম, ওড়িশি এবং সাত্রিয়া। তার মধ্যে সাত্রিয়া এটি হচ্ছে অসমের প্রচলিত নৃত্য, ঠিক আছে। ভারতনাট্যম দেখা যায় তামিলনাড়ুতে, কত্থক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, কথাকলি কেরালা, মৈনাট্যম কেরালা, মণিপুরি মণিপুর এবং সাত্রিয়া হচ্ছে অসম। এগুলো মনে রাখবে, এটি প্রধান শাস্ত্রীয় নৃত্য 8টি। শ্রীমন্ত শঙ্করদেব শাস্ত্রীয় নৃত্যটি প্রবর্তন করেন এবং এই শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে বৈষ্ণব ধর্ম প্রচারিত হতো, ঠিক আছে। 10 নম্বর, 1921 সালে মপলা বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? 1921 সালে মপলা বিদ্রোহ শুরু হয় অপশন বি, মালাবার এরিয়া, কেরলের মালাবার এরিয়াতে। এই মপলা বিদ্রোহের সাথে গান্ধীজি 1920 সালের যে অসহযোগ আন্দোলন করেছিলেন এবং তার সাথে যে খিলাফত আন্দোলন, তার সংযুক্ত করে দিয়েছিলেন। এই তিনটে একত্রিত করার চেষ্টা করেছিলেন। খিলাফত আন্দোলন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান এম্পায়ারের খলিফা পদকে ব্রিটিশরা অবলুপ্ত করার চেষ্টা করেছিল এবং তার বিরুদ্ধে খিলাফত আন্দোলন তৈরি হয়েছিল মুসলমানদের মধ্যে। গান্ধীজি মুসলিম কমিউনিটিকে সাপোর্ট করেন এবং তার ফলে মপলা বিদ্রোহকেও সাপোর্ট করেন। এই মপলা হচ্ছে কেরলে পূর্বে যেসব আরব বণিকরা আসতো তাদেরই বংশধর হচ্ছে মপলা মুসলমানরা, ঠিক আছে। মপলা বিদ্রোহের সময় হিন্দুদের উপর প্রচুর নির্যাতন এবং সহিংসতার কথা উঠে আসে। অনেক ঐতিহাসিক মনে করেন গান্ধীজির সমর্থন মপলা বিদ্রোহকে উৎসাহিত করেছিল। এর কারণে তিনি অনেকের কাছে সমালোচিত হয়েছিলেন, যদিও গান্ধীজি পরবর্তীকালে এই সহিংস কার্যকলাপের জন্য নিন্দা করেছিলেন। 11 নম্বর, সম্প্রতি কোন শহরকে এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? এজ ফ্রেন্ডলি সিটি হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়া হয়েছিল কোচিকে এবং পরবর্তীকালে 2025 সালের সম্প্রতি দেওয়া হয়েছে কোঝিকোড়কে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বয়স্কদের জীবনকে সমর্থন এবং উন্নত করে এমন পরিবেশ তৈরি করার জন্য শহরগুলির যে প্রচেষ্টা, এই জন্যই হু এই স্বীকৃতি দিয়ে থাকে, ঠিক আছে। 12 নম্বর, সম্প্রতি কোন দেশের সঙ্গে নিঃশুল্ক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত?
ভারত রিসেন্টলি ব্রিটেনের সাথে, অপশন ডি, যুক্তরাষ্ট্রের সাথে, ইউনাইটেড কিংডমের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো। 13 নম্বর, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ আইন কার্যকর হয়েছিল 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময়। 1911 সালে রদ হলো, যদিও পরবর্তীকালে প্রদেশগুলোকে ভেঙে দেওয়া হয়। কারণ সে সময় আসাম, বর্তমানে যে বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ সমস্তগুলো একসাথে একটা বাংলা প্রদেশ ছিল। ফলে পুরো সাম্রাজ্যটা চালানো ইংরেজদের পক্ষে কষ্টকর হচ্ছিল বলে ইংরেজরা এটাকে ভেঙে দিতে চাইছিল বলে ইংরেজদের মত। কিন্তু ভারতীয়রা মনে করেছিল যে এই বিভাজন ধর্মের ভিত্তিতে হয়েছিল, তাই ভারতীয়রা এই বিভাজনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল এবং সেটি ছিল স্বদেশী আন্দোলন, স্বদেশী এবং বয়কট। এই স্বদেশী আন্দোলনের ফলে ইংরেজ থেকে আসা যেসব পণ্যগুলো ছিল সেই সব পণ্যগুলো বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের তৈরি পণ্য ব্যবহার করার প্রচেষ্টা শুরু হয়। এর ফলে ব্রিটিশ সরকার ভয় পেয়ে গিয়েছিল, তাদের পণ্য তাদের অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছিল এবং শেষ পর্যন্ত 1911 সালে তারা এটিকে রদ করে দিয়েছিল। তাছাড়াও ভারত সরকার 1911 সালে তাদের যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেছিল, ফলে এই প্রদেশে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়ে থাকে সেই জন্য তারা এই বঙ্গভঙ্গ রদ করে দেয়। ঠিক আছে। 14 নম্বর, মাদার টেরেজা কত সালে ভারতরত্ন পান? মাদার টেরেজা 1980 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন, যদিও তিনি এর আগে 1979 সালে শান্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 15 নম্বর, শীতের দেশের মোটর গাড়ির রেডিয়েটর যাতে ফেটে না যায় তাই কি ব্যবস্থা নেওয়া হয়? শীতের দেশের গাড়ির রেডিয়েটর যাতে ফেটে না যায় তার জন্য জলের সাথে ইথিলিন গ্লাইকল মেশানো হয়। এর ফলে কি হয়? জলের হিমাঙ্কটা কমে যায় এবং জল জমে বরফ হয়ে যায় না। ঠিক আছে। 16 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ বলেন কে? ভারতের জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ বলেন চরমপন্থী নেতা লালা লাজপত রায়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। সেফটি ভালভ তত্ত্বটি মূলত তিনিই দিয়েছিলেন। এই সেফটি ভালভ তত্ত্বটি হচ্ছে, তিনি মনে করতেন যে 1850 সালে যখন কংগ্রেস গঠন হয়েছিল তখন ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন। এই লর্ড ডাফরিনের নির্দেশ মতো ওলান অক্টাভিয়ান হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন, কারণ লর্ড ডাফরিন চাইতেন না যে 1857 সালে যেরকম মহাবিদ্রোহ হয়েছিল সেরকম মহাবিদ্রোহ পরবর্তীকালে আবার কোনো সময় সংগঠিত হোক। তার ফলে তিনি এমন একটি সংগঠন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখান থেকে ভারতের যেসব বিপ্লবী কার্যকলাপগুলো সংগঠিত হবে সেইগুলো দমন করতে পারে সেই সংগঠন, এবং তারই ভিত্তিতে লর্ড ডাফরিনের নির্দেশ মতো ওলান অক্টাভিয়ান হিউম কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তার একটা নিজস্ব সেফটি হিসেবে এই কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন বলে এটাকে সেফটি ভালভ বলতেন লালা লাজপত রায়। ঠিক আছে। 17 নম্বর, আলুর দেহের কোন অংশটি অঙ্গজননে অংশগ্রহণ করে? আলুর দেহের অপশন সি, স্ফীতকন্দ অঙ্গজননে অংশগ্রহণ করে, যেটাকে টিউবারও বলা হয়। এখানে আলুর দেহে এরকম চোখ থাকে, এই চোখগুলোর থেকে এরকম গাছগুলো অঙ্গজনন তৈরি হয়। ঠিক আছে। রাঙা আলুর ক্ষেত্রে কন্দের মাধ্যমে অঙ্গজনন হয়। আদার ক্ষেত্রে রাইজোম বা ভূনিম্নস্থ কাণ্ডর মাধ্যমে অঙ্গজনন হয়। পাথরকুচি পাতা পাতার কিনারা থেকে অঙ্গজনন সম্পন্ন করে। কচুরিপানা অফসেট নামক অঙ্গজের মাধ্যমে বংশবৃদ্ধি করে। 18 নম্বর, একটি উত্তর লেন্স থেকে অসীম দূরত্বে কোনো বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন গঠিত হবে? কোনো বস্তু যদি অসীম দূরত্ব থেকে আসে তাহলে তার প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে এবং প্রতিবিম্বটি হবে খুবই ছোট এবং সৎ অর্থাৎ রিয়েল এবং উল্টানো অর্থাৎ অবশীর্ষ। ঠিক আছে। 19 নম্বর, কোন দেশটি G7 এর সদস্য নয়? G7 সেই সব দেশগুলো, পৃথিবীর বুকে যেসব পয়সাওয়ালা দেশগুলো রয়েছে, যাদের প্রচুর পরিমাণে টাকা রয়েছে, সেই সব দেশগুলো নিয়ে G7 কান্ট্রিজ। এর আগে G8 ছিল, কিন্তু রাশিয়া ওই ক্রিমিয়া দখলের পর রাশিয়াকে বাদ দেওয়া হয়েছে। এবং এখানে অপশনগুলোর মধ্যে অপশন বি, চীন G7 এর সদস্য নয়। চীনকে তারা G7 এর সদস্য করেনি, কারণ তোমরা জিও পলিটিক্সে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই জানবে যে আমেরিকার একটা আধিপত্য সব সংগঠনের মধ্যেই রয়েছে। এখানে G7 কান্ট্রিজের মধ্যে যেহেতু আমেরিকা রয়েছে, তাহলে আমেরিকা কখনোই চাইবে না চীন এই G7 কান্ট্রির মধ্যে আসুক এবং সেই সুবিধাগুলো তাদের পাক। ঠিক আছে। কোন কোন দেশগুলো রয়েছে? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে অর্থাৎ ব্রিটেনের সাথে যেসব দেশগুলো রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র। G7 এর যে 51তম শীর্ষ সম্মেলন সেটি 16 থেকে 17 জুন সদ্য হয়েছে 2025-এর। সেটি হয়েছে কানাডার আলবার্টার কানাডাস্কিসে। ঠিক আছে। এটা সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা প্রশ্ন, তাহলে এটা প্রশ্নটা ভালো করে লিখে রাখবে। 20 নম্বর, এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এ প্যাসেজ টু ইন্ডিয়া ব্রিটিশ লেখক অপশন এ, E.M. ফস্টারের লেখা। এটি 1924 সালের উপন্যাস
তিনি 1920 দশকে ব্রিটিশ রাজের সাথে ভারতের যেসব স্বাধীনতা কার্যকলাপ ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে এই বইটি লিখেছিলেন। হুকের সূত্রটি কোনটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? হুকের সূত্রটি অপশন বি পীড়ন এবং বিকৃতির মধ্যে সম্পর্ক স্থাপন করে। সূত্রটি হচ্ছে এফ সমান কে এক্স, যেখানে এফ হলো প্রযুক্তি বল বা পীড়ন, আর এক্স হলো স্প্রিংটি সরণ বা বিকৃতি, কে হচ্ছে ধ্রুবক। পীড়ন হচ্ছে বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, এটাকে পীড়ন বলে, যে বলটা প্রয়োগ করা হয়। আর বিকৃতি হচ্ছে ওই যে বস্তুর আকারে পরিবর্তন করছে, এটা হচ্ছে বিকৃতি। এটা কিন্তু স্থিতিস্থাপকতার একটা সূত্র। যদি পড়ে তোমার স্থিতিস্থাপকতার সূত্র, কি সূত্র, চাপের সূত্র, তাহলে কি বলবে? স্থিতিস্থাপকতার বা ইলাস্টিসিটির এটা সূত্র, হুকের সূত্রটি। 22 নম্বর, নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারে? এখানে 4টি কর দেওয়া আছে, এর মধ্যে অপশন সি প্রফেশনাল ট্যাক্স বা পেশার উপর কর রাজ্য সরকার আরোপ করতে পারে। এছাড়া রাজ্য সরকার মূল্য সংযোজন কর বা ভ্যাট, স্ট্যাম্প শুল্ক, রাজ্যের আবগারি যেটা এক্সাইজ ট্যাক্স, ভূমি রাজস্ব, পঞ্চায়েত এবং পৌরসভা পেশাগুলির উপর কর এবং কৃষি আয়ের উপর কর রাজ্য সরকার আরোপ করতে পারে। 23 নম্বর, সংবিধানের কোন অনুচ্ছেদটি বার্ষিক আর্থিক বিবৃতির বিধানের সঙ্গে সম্পর্কিত? বার্ষিক আর্থিক বিবৃতি এর অর্থ হচ্ছে বাজেট, অর্থাৎ সংবিধানের কোন অনুচ্ছেদ বাজেটের সঙ্গে সম্পর্কিত? বাজেটের সাথে সম্পর্কিত হচ্ছে অপশন বি 112। 110 নম্বর অনুচ্ছেদ, এটি কোনো বিল অর্থ বিল কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত লোকসভার স্পিকার নিতে পারেন, এবং অর্থ বিল সংক্রান্তই বলা আছে 110 নম্বর ধারাতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন আছে অর্থ বিল সংক্রান্ত। ঠিক আছে। 111 নম্বর হচ্ছে, উভয় কক্ষ যদি কোনো আইন পাস করে তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতির সম্মতি প্রক্রিয়া কীরকম হবে, সেটি এখানে 111 নম্বরে বলা আছে, এটা ইম্পর্টেন্ট। আর 112 নম্বর হচ্ছে বাজেট, সরকারের যে আয় ও ব্যয় হবে তার যে হিসাব পেশ করা হয় সেটাকে বলা হয় বাজেট, এটা বলা আছে 112 নম্বর ধারাতে। ঠিক আছে। 24 নম্বর দশম তফসিল। দশম তফসিলে কি বলা আছে? ইউনিয়নের ভাষাসমূহ, আইনি ব্যবস্থার তালিকা, দলত্যাগ বিরোধী আইন, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা নিয়ে কাজ করে। তো এটা হয়ে যাবে অপশন সি দলত্যাগ বিরোধী আইন নিয়ে বলা আছে দশম তফসিলে, এটা ভিভিআই। যদি তফসিল থেকে দেয় তো এটাই সাধারণত দেয়, দশম তফসিল নিয়ে দিয়ে দেয় দলত্যাগ বিরোধী আইন কোন তফসিলে আছে, এরকমও প্রশ্ন দেয়। ঠিক আছে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি যুক্ত করা হয়েছিল, কারণ যখন প্রথম সংবিধান আনা হয় তখন 8টি তফসিল ছিল, পরবর্তীকালে আবার 4টি তফসিল জুড়ে দেওয়া হয় এবং 12টি তফসিল হয়। এই 12টি তফসিল এখানে লিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বা তোমরা খাতাতে লিখে নিতে পারো। ঠিক আছে। 25 নম্বর, কাঁচ তৈরির কাঁচামাল কোনগুলি? কাঁচ তৈরি করার জন্য কোন কোন কাঁচামাল ব্যবহার করা হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বালি, সোডা অ্যাশ এবং চুনাপাথর ব্যবহার করা হয় কাঁচ তৈরির জন্য। বালি বা সিলিকা বা কোয়ার্টাজ বা SiO2, বালির উপাদান কি? SiO2, এটা পরীক্ষায় প্রশ্ন এসেছে। সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট এবং চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেট, এটা ব্যবহার করা হয় কাঁচ তৈরির জন্য। পরীক্ষায় এটা প্রশ্ন এসেছে, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে। তাহলে আজকে এই 25টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো তোমরা কতগুলো করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তোমরা এখনো পর্যন্ত কেউ কমেন্ট করে জানাওনি, আজকে ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটি একটি কমেন্ট আমাকে ভিডিওগুলো বানাতে অনেক উৎসাহিত করবে, আমি আরও ভালোভাবে রিসার্চ করতে পারবো, আরও সময় দিতে পারবো তোমাদের। তো অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওগুলো, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।